ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কটি জেলায় হেফাজতের তাণ্ডব, নৈরাজ্য বন্ধ না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে হামলায় আহত 10 সাংবাদিক, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেফাজতের সহিংসতার শিকার। এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এক বছরে 857টি গ্যাস বিস্ফোরণের 135টি সিলিন্ডার ও বয়লারে। এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পরও দাবিতে অনড় মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা, বিদ্রোহ দমনে কারেন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। হেফাজতের তাণ্ডবে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। রোববার সকাল থেকে শহর জুড়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এতে পুরো শহর জুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। অবরুদ্ধ হয়ে পড়েন শহরবাসী। হরতালের সমর্থনে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএর রোড সহ নানান সড়কে অবস্থান নেয় হেফাজত কর্মীরা। মিছিল নিয়ে চলে মহড়া। দুপুর পর্যন্ত পশ্চিম মেড্ডা ও সরাইলের খাটিহাতায় দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, জেলা গ্রন্থাগার, আলাউদ্দিন সঙ্গীতায়ন, আনন্দময়ী কালীবাড়ি, উন্নয়ন মেলার অর্ধশতাধিক স্টলে আগুন দেওয়া হয়। বাদ যায়নি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িও। দুপুরে প্রেস ক্লাব ভবনেও হামলা চালায় হেফাজত কর্মীরা। আহত হন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি সহ বেশ কজন। হামলার চেষ্টা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের কার্যালয় ও জেলা পুলিশ লাইনসে। এক পর্যায়ে অলিগলিতেও আগুন দেয় হরতালকারীরা। নানা পয়েন্টে তোলে ব্যারিকেড। শহর জুড়ে সহিংসতায় অবরুদ্ধ হয়ে পড়েন বাসিন্দারা। এ নিয়ে কথা বলতে চাইলে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জ সহ কয়েক জেলায় তাণ্ডব চালিয়েছে হেফাজতের কর্মীরা। যানবাহন ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয় হরতালকারীরা। পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। এসব ঘটনায় ওসি সহ আহত হয়েছে 1.5 শতাধিক মানুষ। রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। বেলা 11টার দিকে সাইনবোর্ড এলাকায় পুলিশ হরতালকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষে জড়ায় হেফাজত কর্মীরা। দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ অন্তত 50 জন আহত হন। আক্রমণের শিকার হন গণমাধ্যম কর্মীরাও। ভাঙচুর করা হয় যানবাহন। কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সাধারণ মানুষের চলাফেরার যে গতি সেটা যাতে কোনো অবস্থায় ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কিশোরগঞ্জে প্রায় 2 ঘন্টা ধরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে। প্রায় 1-1.5 হাজার লোক এসে আওয়ামী লীগ এসে হামলা করছে। অতএব এটা অবশ্যই এটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইনি ব্যবস্থার মাধ্যমে পরবর্তী তদন্ত সাপেক্ষ ব্যাপারটা বলা যাবে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে হেফাজত কর্মীরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের উপর হামলা, দোকানপাট ও যানবাহন ভাঙচুর করে হরতালকারীরা। এ সময় 10 পুলিশ সদস্য সহ আহত হন 1.5 শতাধিক মানুষ। সিলেটে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে হামলা চালায় হেফাজত কর্মীরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হন 10 জন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর ও 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হরতালকারীরা। তাদের হামলায় আহত হন আজমিরিগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য বন্ধ না করলে হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার নমনীয় নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীদের এই নৈরাজ্য ভারতের প্রধানমন্ত্রীর সফরবিরোধী কর্মসূচিকে ঘিরে।
এর রেশ ধরে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ, থানা ভবন, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি ও রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ। সবশেষ হরতাল ডেকেও দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। পরিস্থিতি নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট সচিব, মুখ্য সচিব, আইজিপি, বিজিবি প্রধান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হেফাজতে ইসলাম উচ্ছৃঙ্খল আচরণ বন্ধ না করলে জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে যাবে। আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা একটা সুন্দরভাবে যে দেশ চলছে সেইটাকে ব্যাহত করার জন্য তাদের এই প্রচেষ্টা। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি অবজার্ভ করছেন এবং আমরা এটুকুই মনে করি যে এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। নৈরাজ্যের সঙ্গে শুধু হেফাজত নয়, জামাত শিবির, হরকাতুল জিহাদ ও বিএনপির মদদ থাকতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ যেটা আমরা অনুমান করছি যে পূর্বে যে জঙ্গিরা যে ধরনের একটা নাশকতা করার জন্য প্রচেষ্টা নিয়েছিল সেই রকম হতে পারে, জামাত শিবির হতে পারে এবং বিএনপির এরাও মদত দিতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদও নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন, জনগণের জানমালের নিরাপত্তায় বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য, রাষ্ট্রে শান্তি, স্থিতি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য তাদেরকে দমন করা। সরকার অবশ্যই এটি কঠোর হস্তে দমন করবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুজব ছড়ানো, আইন অমান্যকারী ও নাশকতামূলক কাজে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয়েছেন সাংবাদিকেরা। রোববার বিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারায়ণগঞ্জে সানারপাড়ে হামলার শিকার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খালেদ রায়হান সহ অন্তত 10 প্রতিবেদক। আর গত 3 দিনে গুরুতর আহত টেলিভিশন পত্রিকার অন্তত 50 সাংবাদিক। রোববার হরতালে শুরুই হয় হেফাজত কর্মীদের তাণ্ডবের মধ্য দিয়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সহিংসতা। তাদের হামলার শিকার হন সাংবাদিকরাও। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে সানারপাড়ে হেফাজত কর্মীদের সহিংসতার মুখে পড়েন বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদকেরা। তাদের হামলায় আহত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খালেদ রায়হান, বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক আশিক মাহমুদ সহ অন্তত 10 জন। এ সময় ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ও মাইক্রোফোন। আগুন দেয়া হয় নিউজ 24-এর গাড়িতে। খালেদ রায়হান চিকিৎসা নিচ্ছেন একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই এগিয়ে যায়, তখন আমরা কয়েকজন গণমাধ্যমকে পিছিয়ে পড়ি। তখনই তারা যখন দেখে, যারা হরতালকারী তারা যখন দেখে যে আমরা গণমাধ্যমকর্মীরা আলাদা হয়ে গেছি, তখনই আমাদের 3-4 জনকে এখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বেধড়ক পেটায়, সবাইকেই পেটে, আমরা যে কয়েকজন ছিলাম বেধড়ক পেটে, এবং আমাদের কাছ থেকে ফোন নিয়ে যায় এবং আমাদের যে বুম থাকে, যেটা আমরা নিউজ কভার করে থাকি, আমাদের সেই বুমটাও নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন রায়হানের সারাগায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতে গুরুতর আঘাত আছে তার, রাখা হয়েছে পর্যবেক্ষণে। আমরা পেনকিলার দিয়েছি, তো এটার কারণে ওনার ব্যথাটা একটু কম আছে। তো আমরা এক্সরে করে দেখছি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ওনার পরবর্তী কন্ডিশন কী, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এদিকে গণমাধ্যম কর্মীদের উপর হেফাজতের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সম্প্রচার মাধ্যমের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। তারা বলছেন, গত কয়েকদিনে রাজধানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বেসরকারি টেলিভিশনের অন্তত 7 প্রতিবেদক। আর সারা দেশে জখম হয়েছে কমপক্ষে 50 সংবাদকর্মী। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হেফাজতের হরতালের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। কিছু স্থানে হেফাজত কর্মীদের সাথে হরতাল বিরোধীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেটের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। হেফাজতের ডাকা রবিবারের হরতাল ও দেশের কিছু স্থানে তাণ্ডব ভাঙচুরের প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জড়ো হয় ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। হেফাজতের নাশকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা। ছাত্রলীগ, যুবলীগের একজন সৈনিক বেঁচে থাকতে হেফাজত, জামাত শিবিরকে কোনোভাবেই তাদেরকে স্থান দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশে
এই ধরনের নৈরাজ্যকারী সৃষ্টিকারী যারাই হবে তাদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। সিলেট নগরীর তালতলা এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করলে সংঘর্ষ বাধে হেফাজত কর্মীদের সাথে। আহত হন অন্তত 10 জন। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। 26শে মার্চ আমাদের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার জন্য ওই রাজাকারেরাই সেদিন নৈরাজ্য সৃষ্টি করে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিশৃঙ্খল অবস্থা কোনোভাবেই সহ্য করবে না। হেফাজতের হরতাল প্রতিহত করতে ফরিদপুরে মাঠে নামেন কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। লক্ষ্মীপুরে সমাবেশ করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা। হরতাল প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া হরতালের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হরতাল সমর্থনে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের পর এবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গ্যাস সরবরাহ। গতকাল রাত 11টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের মাঝে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। যদিও কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। তবে কখন নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার বাড়ছে দুর্ঘটনাও। বিস্ফোরক পরিদপ্তর বলছে ব্যক্তি পর্যায়ে সচেতন না হলে সরকারের এক্ষেত্রে তেমন কিছুই করার নেই। এদিকে গত বছরে গ্যাসজনিত 857টি দুর্ঘটনার 135টি সিলিন্ডার ও বয়লারে। প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসায় রান্নায় ব্যবহার বাড়ছে সিলিন্ডার এলপি গ্যাসের। আবাসিক থেকে শুরু করে রেস্তোরাঁ সহ নানা প্রতিষ্ঠানে এখন গ্যাস সিলিন্ডার। গ্রামেও বেড়েছে এর চাহিদা। তবে সিলিন্ডার কেনার ক্ষেত্রে পাইপলাইন, রাবার টিউব ও রেগুলেটরটি মানসম্পন্ন কিনা তা যাচাই না করাই হচ্ছে বিস্ফোরণ। ঘটছে হতাহতের ঘটনা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অনেক সময় সিলিন্ডারের মান ভালো থাকলেও নিম্নমানের রেগুলেটরের কারণে ঘটতে পারে দুর্ঘটনা। পাশাপাশি এই গ্যাস ব্যবহারের ক্ষেত্রেও লাগবে সাবধানতা। রেগুলার একটা ইন্টারভেলে লিক টেস্ট করা উচিত, যে মানে ইকুইপমেন্টের কানেকশনগুলো ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে যে রাবার টিউবিং যেটা থাকে এটা কিন্তু টাইমের সাথে সাথে নষ্ট হয়ে যায়, ওটা চেঞ্জ করা। এদিকে বিস্ফোরক পরিদপ্তর বলছে, রান্নার কাজে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে ব্যক্তি পর্যায়ে সচেতন না হলে দুর্ঘটনা ঠেকানো কঠিন। এক্ষেত্রে সরকারের তেমন করণীয় নেই। জনে জনে প্রতি ঘরে ঘরে আমরা সিলিন্ডার ব্যবহার করে থাকি। এখন এই সিলিন্ডারটাও যদি মানে ওই রাষ্ট্রীয়ভাবে ওই ঘরে গিয়ে তদারকি করতে হয়, তাহলে সরকারের সামর্থ্য কোথায় গিয়ে ঠেকবে তা এটা বিবেচনা করার বিষয়। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের হিসাবে গত বছর অগ্নি দুর্ঘটনা 21,073টি। গ্যাসজনিত 857 আর সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ 135টি। আমরা যদি ওভাবে হিসাব করি প্রায় 3 থেকে 4% আপনার এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা উৎস হলো গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাসের লাইন। গ্যাস সিলিন্ডারজনিত দুর্ঘটনার সংখ্যা প্রকৃতভাবে হয়তো বা আরও বেশি। তাই কেনার সময় সিলিন্ডার ও এর যন্ত্রাংশের গুণগত মান নিশ্চিত করায় জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি চেয়েছেন বিক্রির আগে সিলিন্ডার পুনঃপরীক্ষা করা হচ্ছে কিনা সে বিষয়ে সরকারি নজরদারি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু মাস্ক বিতরণ নয়, জনগণকে স্বাস্থ্য সচেতন করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নেয়া সব বিদেশি অতিথিদের ধন্যবাদ জানান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোনো জাদুতে নয়, জনগণের প্রতি আওয়ামী লীগের দায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় করোনার নতুন ঢেউ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে, এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে
যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়, একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। বক্তব্যে ঈদের পর স্কুল কলেজ খুলে দেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হলে সংস্কার চলছে। আমাদের নির্দেশনাগুলি সংবিধানে দিয়েছিলেন এবং যে মৌলিক অধিকারের কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মানুষের চিকিৎসা সেবা জনগণের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার সুযোগ সৃষ্টি করা, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে বিশ্ব নেতারা অংশ নিয়েছেন এবং শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যে সরকারের থেকে আমরা আমাদের সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। নমুনা পরীক্ষার জন্য মানুষের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এদিকে উপসর্গ ছাড়াই করোনা পরীক্ষার আগ্রহকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা শাহানা বেগম ছেলে মেয়েকে নিয়ে করোনা পরীক্ষা করতে এসেছেন। সকাল 8:30 থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে অপেক্ষা করেও নমুনা দিতে পারেননি। শাহানা বেগমের স্বামী বেশ কয়েকদিন ধরে করোনায় ভুগছেন। এ অবস্থায় গত 2 দিন ধরে কয়েকটি হাসপাতালে ঘুরেও নমুনা দিতে না পেরে হতাশ। 2 দিন ধরে এসে আমরা ভোগান্তিতে পড়ে গেছি। আমাদের শুধু ঘুরাইতেছে যে এই 10টায় এসে 10টার আগে আসি, আবার বলতেছে না আমাদের ফিল আপ হয়ে গেছে, 30 জনের বেশি ভোর থেকে লাইন ধরতে হবে, 30 জনের বেশি নেব না। এইভাবে যদি আমাদের বারবার আসতে হয় তারপরও কাজ না হয়, তাহলে আমরা কিভাবে সচেতন হব? গত কয়েকদিনে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল। এখানে শনিবার নমুনা নেওয়া হয় 160 জনের, অথচ হাসপাতালটির দিনে সর্বোচ্চ 94টি নমুনা পরীক্ষা করতে সক্ষম। বিড়ম্বনা কাটাতে শিগগিরই অনলাইনে নিবন্ধনের কথা ভাবছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন আগে থেকে করে ফিক্সড করে দেব যে ওনারা আসুক, অন্যরা পরের দিন আসুক, কারণ এসে হয়রানির শিকার হচ্ছে, একদিন পরে আসাই বেটার। রাজধানীর অন্যান্য হাসপাতালেও বেড়েছে করোনা পরীক্ষার ভিড়। স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় মেয়েকে নিয়ে কুর্মিটোলা হাসপাতালে নমুনা দিতে এসেছেন গৃহিণী চৌধুরী নাসিমা। হার্টের পেশেন্ট তো একটু খারাপ ছিল অবস্থাটা, কাজে পাশে থাকতেই হয়েছে। প্রোটেকশন নিয়েছিলাম, বাট থাকতে হয়েছে। বাবার পজিটিভ, সেই কারণেই আমরা বাসার সবাই আবার করছি। আমার কোনো সিমটম নাই এখন। শনাক্ত রোগীদের দ্রুত আলাদা করে চিকিৎসা দিতে পারলে সংক্রমণ কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। যারা তার আশেপাশে থাকে, যারা তার কাছে থাকে বা যারা তার কাছে যায়, তারা কিন্তু অনেকেই চাচ্ছে তারাও পরীক্ষাটা করে, কোনো লক্ষণ নাই, পরীক্ষা করে দেখতে চাচ্ছে তাদের কোভিড হলো কিনা। আমার মনে হয় এটা ইতিবাচক দিক। আর্লি টেস্টিং করলে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া যায় বা তারা পরামর্শ নেয়, তার চিকিৎসা যদি দরকার পড়ে দেওয়া যায়। বেশিরভাগ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের একাধিক বুথ না থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 35 জনের প্রাণহানি হয়েছে, আর 9 মাসের মধ্যে সর্বোচ্চ 3,908 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা 6 দিন ধরে চলছে এই হার। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আরেকটি চূড়ার দিকে যাচ্ছে করোনার সংক্রমণ। সারা দেশে এখন করোনা পরীক্ষা হচ্ছে 224টি ল্যাবে। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 22,136 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,908 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.65%, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,95,714 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় নতুন করে প্রাণ হারিয়েছে 35 জন। এর মধ্যে পুরুষ 21 জন এবং নারী 14 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হল 8,904 জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে ভ্রান্ত ধারণা সংক্রমণের বড় কারণ। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে আমরা মনে করছি যে আমাদের ইমিউনিটি ডেভেলপ করে ফেলেছে এবং আমার আর কোনো করোনা হবে না, এবং এই ভুল তথ্যের কারণে মানুষের স্বাস্থ্য সুরক্ষা মানার একটা জায়গায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণে খুব দ্রুত করোনা প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে যদি বলি,
50%-এরও নিচের মানুষ মাস্ক পরে। মাস্ক পরলেও সেটা সঠিকভাবে পুরোপুরি পরে না। এই অবস্থাতে কোনোভাবেই করোনা প্রতিরোধ করা সম্ভব হয়ে উঠবে না যদি আমরা সকলে নিজের সম্বন্ধে সচেতন না হই, পারিবারিকভাবে সচেতন না হই। দেশে নতুন করে সুস্থ হয়েছেন আরও 2019 জন। এ নিয়ে মোট সুস্থ হল 5,35,941 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সারা দেশে হাসপাতালে করোনা চিকিৎসায় আইসিইউ বেড আছে 578টি। এর মধ্যে 220টি খালি আছে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনার অভিযোগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে আটক করা হয়েছে। রোববার রাজধানীর রায়ের বাজার এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশ দেন। নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় আটকে গেল হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের জামিন। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত 18 এপ্রিল পর্যন্ত তার জামিন আবেদন স্থগিত করেন। ফলে কারাগারেই থাকতে হচ্ছে এমপি পুত্রকে। এর আগে তাকে জামিন দিয়েছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ, যদিও চার্জশিট থেকে হত্যা চেষ্টার ধারা বাদ দেয়া হয়। এ মামলায় 6 মাস ধরে কারাগারে রয়েছেন ইরফান সেলিম। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হলেও তদন্তে কোনো প্রমাণ পায়নি পুলিশ, যদিও সুনির্দিষ্ট অভিযোগেই মামলা দুটি করেছিল র্যাব। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে সরকার যে আপিল মামলাটি ফাইল করেছিল, মাননীয় বিচারপতি চেম্বার জাজ কোর্ট আজকে 4 সপ্তাহের জন্য সেই হাইকোর্টের জামিন আদেশকে স্থগিত করেছেন। এটা একটা মিস অ্যাপ্লিকেশন ছিল। এখনও আমাদের কাছে হাইকোর্টের দেওয়া জামিনের অর্ডার হাতে এসে পৌঁছায় নেই। 4 সপ্তাহের মধ্যে যখন হাইকোর্টের আদেশটা পৌঁছাবে তখন আমরা আজকের এই যে স্টে হয়েছে তার ভেকেটিং চাবো। পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা তদন্তের অংশ হিসেবে রাজধানীর 300 ফুট এলাকা 4.5 একর জমি ও ধানমন্ডিতে 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। রোববার দুদকের উপপরিচালক ও মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আদালতের আদেশে পিকে হালদারের এই সম্পত্তি জব্দ করেছেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলে বিপুল শেয়ার কেনেন এবং নিজের স্বজন সহকর্মী সহ নানা ব্যক্তিকে পরিচালনা পর্ষদে বসিয়ে অন্তত 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। বিভিন্ন কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অঙ্কের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন। এই কেলেঙ্কারিতে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 11 জন। দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে দুদককে বিশেষ জজ আদালতের অনুমতি নেয়ার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার আদালত। ওই রায় স্থগিত চেয়ে দুদকের করা আবেদনটি 5 এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। বিদেশ যেতে কাউকে বাধা দিতে আইন বা বিধি প্রণয়নের নির্দেশনা দিয়ে 16 মার্চ রায় দিয়েছিল হাইকোর্ট। তাতে বলা হয়েছিল, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে বিরত করতে হলে সংশ্লিষ্ট আদালত থেকেই অনুমতি নিতে হবে। আগামী 22 মে পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। করোনা থেকে সুরক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে সময় সময় জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। সংবাদের সময় হলো বিরতির, ফিরে এসে আরও যা দেখবেন। ত্রিদেশীয় টুর্নামেন্টে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। 22 বছর পর বিদেশের মাটিতে শিরোপা জয়ের সুযোগ। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস।
নারী উন্নয়নের অন্যতম সূচক কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ। সেই হিসেবে বাংলাদেশেই শুধু তৈরি পোশাক শিল্পে শ্রমিকের মধ্যে 70 থেকে 80 ভাগই নারী। রাজনৈতিক ক্ষমতায়ন প্রশ্নে যদি বলা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে একমাত্র দেশ যেখানে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা, বিরোধী দলীয় নেতা এবং স্পিকারও কিন্তু নারী। এছাড়াও রয়েছে সব রাজনৈতিক দলের কমিটিতে 33% নারী সদস্য রাখার বাধ্যবাধকতা। শিক্ষায় এগিয়ে যাওয়ার কারণে সরকারি বেসরকারি প্রতিটি পেশায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। এখন আমরা যদি দেখি, প্রশাসনের দিকে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন 535 জন নারী। সরকারি চাকরিতে সেটি মোট সংখ্যা 3,76,000। শিল্প প্রতিষ্ঠায় কিন্তু এগিয়ে আছেন নারীরা। উদ্যোক্তাদের বিনা জামানতে এবং স্বল্প সুদে ঋণ দিচ্ছে সরকার। আমরা যদি জাতিসংঘ শান্তি মিশনের দিকে দেখি, সেখানে পুলিশের নারী সদস্য রয়েছেন। এছাড়া ক্রিকেট, ফুটবল সহ পর্বত শৃঙ্গেও জয় জয়কার নারীদের। বছরে বিপুল সংখ্যক নারী চাকরি নিয়ে বিদেশে যাচ্ছেন। আবার কুসংস্কারকে কাজে লাগিয়ে নারীকে অধিকার বঞ্চিত করার সুযোগও কিন্তু সমাজে কমে আসছে। সেই হিসেবে মোটামুটি রক্ষণশীল সমাজ হিসেবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন কিন্তু অনেকটাই সন্তোষজনক। ক্ষতিগ্রস্ত ও রুক্ষ চুলে মন দুঃখী প্রতিদিন। পুরনো দুঃখী আমলা তেল ভুলে নাও নতুন নিহার জবা আমলা। এর আমলা চুল ঘন ও জবা চুল কোমল করে। মাগো, এমনি নাচলে মানুষ খারাপ কইব। সেই খপ্পা, একদিন পুরা দুনিয়া হাততালি দিব। হইছে থাম, এই অজব পারাগা থেইকা কেউ তোরে চিনবো না। চিনবো, সবাই চিনবো। গ্রামীণফোন 4G যার, দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণফোন। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। বলটার মধ্যে মনটা পড়ে আছে। ওই ম্যারাডোনা হইছো? ট্রেনিং পাইলে ঠিকই হোম। হ্যাঁ, আইবো এই ধান খেতে তোরে ট্রেনিং দিতে। আইবো চাচা, চাইলেই আইবো। গ্রামীণফোন 4G যার, দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণফোন। চুল পড়ার সমস্যায় দরকার প্রাকৃতিক সমাধান, তাই এসে গেছে প্যারাশুট এক্সট্রা কেয়ার, যা নারকেল তেল, আমলকি, মেথি আর অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার গুণাগুণ এর ইউনিক রুট অ্যাপ্লায়ারের মাধ্যমে সরাসরি চুলের গোড়ায় পৌঁছে সহজে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ। গত 16 ফেব্রুয়ারি প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর ইতিমধ্যেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই মহাসড়কটির কাজ শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। শাসেক ঢাকা সিলেট করিডোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে বিশাল কর্মযজ্ঞ। 4 লেনের ঢাকা সিলেট মহাসড়কে সংযুক্ত করা হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্টেক করিডোর, সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক। এতে ব্যয় ধরা হয়েছে 16,918 কোটি 58 লাখ টাকা। 209 কিলোমিটার দীর্ঘ মহাসড়কে থাকছে অত্যাধুনিক ফ্লাইওভার, ওভারপাস সহ রেল ওভারব্রিজ। সড়কের দুপাশে থাকছে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন। সড়কটি চালু হলে বিভিন্ন দেশের সাথে শিল্প ও বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট হয়ে আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টার যেটা ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে। 6 লাইন এর মাধ্যমে আমাদের সিলেটের অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হব। প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর তা বাস্তবায়নে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কনসালটেন্ট এবং কন্ট্রাক্টর নিয়োগের জন্য ডকুমেন্টেশন, দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ, এই কাজগুলো আমরা এখন করতেছি।
মেগা প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রযুক্তি সক্ষমতা না থাকায় আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এই বিশাল কাজের জন্য বিশাল প্রযুক্তি, বিশাল এফোর্ট দরকার। আমরা এই মুহূর্তে পুরোপুরি সক্ষম নই কাজটা করার জন্য, ইচ্ছা আছে। সবকিছু ঠিক থাকলে 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সীমানা জটিলতার কারণে পিছিয়ে যাওয়া যশোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 31শে মার্চ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের দিন ঠিক হওয়ায় প্রচারণায় সরব হয়ে উঠেছে পৌর এলাকা। চলছে প্রার্থী সমর্থকদের শেষ মুহূর্তের প্রচারণা। পৌর নির্বাচনের তৃতীয় ধাপে গত 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যশোর পৌরসভা নির্বাচন, কিন্তু সীমানা জটিলতায় দায়ের করা মামলায় পিছিয়ে যায় নির্বাচনের তারিখ। এতে প্রার্থী সমর্থকদের পাশাপাশি হতাশ হয়ে পড়েন ভোটাররাও। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। এরপর আদালতের নির্দেশনায় গত 10 মার্চ নির্বাচন কমিশন চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার পর আবার সরব হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাইকিং, পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে শহরের অলিগলি। প্রচারণার শেষ মুহূর্তে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরাও। সর্বপ্রথম মাদক মুক্ত করতে চাই, পরিবেশ ভালো করতে চাই এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো আমি ভালো করতে চাই। সবাইকে নিয়ে একজোট হয়ে আমি নতুন করে শুরু করতে চাই, যাতে আর যশোরের পৌরসভায় জাতীয় দৈন্যতা না আসে। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দেয়া যশোর পৌরবাসী। নতুন ভোটার হিসেবে যে ইভিএমে ভোট দিতে পারবো, এটা আলাদা এক ধরনের একটা অনুভূতি এবং আমরা খুবই আনন্দিত এটাই যে আমরা প্রথম এবার ইভিএম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। এদিকে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এরই মধ্যে নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী। এই ভোটাধিকারকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে এই নির্বাচন কমিশন, যার কারণে এই নির্বাচনে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। 31 মার্চ নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন নির্বাচনী কর্মকর্তা। আমরা কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে ভোট গ্রহণের উপযোগী করার জন্য যে কার্যক্রম তার সবই করে আসছি। এর মধ্যে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। যশোর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী, আর 9টি ওয়ার্ডে 47 জন কাউন্সিলর ও 13 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারে পুলিশের গুলিতে 114 জন নিহত হওয়ার পরও রাজপথ ছাড়ছেন না গণতন্ত্রকামীরা। সেনা শাসনের অবসান দাবি ও নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মারমুখী অবস্থানে বিক্ষোভকারীরা। মিয়ানমারের কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। শনিবার রাতে চালানো এই হামলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 8 জন। শতাধিক মানুষের প্রাণহানির পরের দিন রোববারও উত্তপ্ত মিয়ানমার। ইয়াঙ্গুনে সেনাবাহিনীর বিরুদ্ধে মারমুখী অবস্থানে গণতন্ত্রকামীরা। তীর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে নিরাপত্তা বাহিনীর গুলিতে 114 জন নিহত হওয়ার পর দেশজুড়ে শোক পালন করছেন জান্তা বিরোধীরা। নিরাপত্তা বাহিনীর বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না শিশু ও বৃদ্ধরাও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাগো শহরে শনিবার নিহত এক ব্যক্তির শেষকৃত্যে জড়ো হওয়া মানুষের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে শনিবারের ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ 2 কর্মকর্তা। যৌথ বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান গণহত্যা প্রতিরোধ সম্পর্কিত জাতিসংঘের বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমো দেরিতু ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট। এর আগে নিন্দা জানিয়েছেন 12 দেশের প্রতিরক্ষা প্রধান। শনিবার কারেন রাজ্যে বিমান হামলাও চালিয়েছে সেনাবাহিনী। এতে আতঙ্কে থাইল্যান্ডে পালিয়েছেন প্রায় 3000 বাসিন্দা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 22 বছর পর বিদেশের মাটিতে শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। চ্যালেঞ্জ জিততে মুখিয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া, আর সেরা একাদশ নামিয়ে সাফল্য চান কোচ জেমি দে। অন্যদিকে ঘরের মাঠে শিরোপা হাতছাড়া করতে চায় না নেপাল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45টায়।
ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোশুট। সোমবারের ফাইনালে এই ট্রফি জয়ের লড়াই জামালদের। নভেম্বরে নেপালের বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে। সব মিলিয়ে 22 দেখায় পাওয়া 13 জয় লাল সবুজের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখবে। দুই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বেশ। এবার সেরা একাদশ সাজিয়ে জয়ের খোঁজে জেমি। গোল না পাওয়ার দুশ্চিন্তা ঝেড়ে ফেলছেন ক্লিনশিট থাকার সাফল্যে। অল্প কয়েকদিনে দুটি ম্যাচ খেলেছি, ফাইনাল কঠিন হবে সন্দেহ নেই। দুই ম্যাচে সেরাদের নিয়েই একাদশ সাজাবো। এটা ভালো দিক যে প্রতিটি পজিশনেই বিকল্প ফুটবলার আছে। টার্গেট হচ্ছে আমি ট্রফি নিয়ে যাব বাংলাদেশে, এটা আমার শুধু টার্গেট। আর ভালো খেলতে হবে, আর যেটা কোচ বলছে সবসময় ভালোভাবে ফর্ম করতে হবে। গোল না পাওয়ার হতাশা নেপালেরও, তবে স্বাগতিকদের পক্ষে থাকবে দশরথের 12,000 দর্শক। আশা করছি ফাইনালে আমরা গোল পাবো। বাংলাদেশ ভালো দল, ওদেরকে হারিয়ে শিরোপা জয় করাটা কঠিন হবে। ফাইনালে চাপমুক্ত থাকতে আগের দিন হোটেলে জিম আর সুইমিংয়ে সময় কাটিয়েছেন ফুটবলাররা। 18 বছর আগে এমনই এক ট্রফি জয় করেছিল বাংলাদেশ, আবারও সেই ট্রফি জয়ের সুযোগ। স্বাধীনতার 50 বছরে এই ট্রফি জয় করে জামালরা বাংলাদেশের ফুটবলকে বদলে দিবেন এমন প্রত্যাশা সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ, রংশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কটি জেলায় হেফাজতের তাণ্ডব, নৈরাজ্য বন্ধ না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। নারায়ণগঞ্জে হামলায় আহত 10 সাংবাদিক, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেফাজতে সহিংসতার শিকার। এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। 1 বছরে 857টি গ্যাস বিস্ফোরণের 135টি সিলিন্ডার ও বয়লারে। এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পরও দাবিতে অনড় মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা, বিদ্রোহ দমনে কারেন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।